স্বাগতম প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল বাংলা স্টোরি টাইমে। গল্পের জগতে কল্পনা আর অনুভূতির সঙ্গে সময় কাটাতে চলুন শুরু করি আজকের গল্প। একসময় যে গৌরনগরী মগধ থেকে বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল, আজ তা এক ছোট দুর্গের দেয়ালে বন্দী। পাল বংশের শেষ প্রতাপশালী রাজা রামপাল বিদায় নিয়েছেন বহু বছর আগে। এখন সিংহাসনে বসে আছেন মদন পাল। তার চারপাশ ঘিরে রয়েছে ষড়যন্ত্র আর বহিরাগত সেন রাজাদের আক্রমণাত্মক পদধ্বনি। প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে মদন পাল পশ্চিম দিগন্তের দিকে তাকিয়েছিলেন। সেখানে সূর্য ডুবছে, ঠিক যেমনটি ডুবছে 400 বছরের পাল শাসন। গৌরনগরীর রাজপথ এখন আর আগের মতো মুখর নয়। বৌদ্ধ ভিক্ষুকদের মন্ত্র উচ্চারণ কমে এসেছে। পরিবর্তে শোনা যায় ক্ষুধার্ত সৈনিকদের হাহাকার। মদন পাল অনুভব করছিলেন তার হাতের মুঠো থেকে বালি ঝরে পড়ার মতো করে খসে পড়ছে তার পিতৃপুরুষের গড়ে তোলা সাম্রাজ্য। তার মন্ত্রীরা অধিকাংশ পক্ষ পরিবর্তন করে সেন শিবিরের দিকে ঝুঁকেছে। প্রজাদের মনে ভয়, কখন সেন রাজাদের অশ্বারোহী বাহিনী নগরের সিংহদুয়ার ভেঙে ভেতরে প্রবেশ করবে। পাল রাজ্যের এই শেষ সময়ে মদন পাল কেবল একজন রাজা নন, তিনি যেন এক প্রাচীন ঐতিহ্যের শেষ রক্ষক। তার চোখে জল নেই, আছে এক গভীর শূন্যতা। তিনি জানেন এই প্রদীপ নিভে গেলে বাংলার ইতিহাস নতুন পথে মোড় নেবে, যা পালদের তলোয়ারের অধীনে আর কখনো ফিরবে না। মধ্যরাতে রাজপ্রাসাদের অন্ধকার কক্ষে বসে আছেন মদন পাল। সামনে একটি ছোট মাটির প্রদীপ জ্বলছে। এই আলো যেন তার রাজ্যের অস্তিত্বের মতোই ক্ষীণ। হঠাৎ পদধ্বনি শোনা গেল। সেনাপতি বীরেন্দ্র সিংহ প্রবেশ করলেন। বীরেন্দ্রর মুখে উদ্বেগের ছাপ থাকলেও চোখের কোণে এক বিচিত্র কুটিলতা। তিনি জানালেন, গঙ্গার ওপারে বিজয় সেনের বিশাল বাহিনী তাঁবু গেড়েছে। সকালে তারা আক্রমণ করবে। কিন্তু মদন পাল জানতেন আসল শত্রু বাইরে নয়, ভেতরে। পাল রাজাদের দীর্ঘদিনের বিশ্বস্ত অনেক সামন্ত রাজা ইতিপূর্বেই বিদ্রোহ ঘোষণা করেছে। বর্মন রাজা আর সেনদের চাপে বাংলার মানচিত্র ছোট হয়ে আসছে। মদন পাল তার বিশ্বস্ত অনুচরদের দিকে তাকালেন, কিন্তু সেখানে পেলেন কেবল আত্মসমর্পণ আর বিশ্বাসঘাতকতার আভাস। পাল বংশের বৌদ্ধ দর্শনের প্রতি অগাধ শ্রদ্ধা তাদের অহিংসা শিখিয়েছিল, কিন্তু এই কঠিন সময়ে তা যেন এক দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। মদন পাল তার তলোয়ারটি স্পর্শ করলেন, যে তলোয়ার ধর্মপাল ও দেবপালের হাতে অর্ধ ভারত জয় করেছিল। তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমি কি এই বিশাল ঐতিহ্যের যোগ্য উত্তরসূরি হতে পেরেছি? উত্তর জানা নেই, তবে তিনি ঠিক করলেন আত্মসমর্পণ করে নয়, বরং শেষ রক্তবিন্দু দিয়ে তিনি এই সাম্রাজ্যকে রক্ষা করার চেষ্টা করবেন। ভোরের আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। গঙ্গার তীরে দুই সেনাদল মুখোমুখি। একদিকে বিজয় সেনের শক্তিশালী এবং সুশৃঙ্খল সেনাবাহিনী, অন্যদিকে মদন পালের ক্লান্ত ও সংখ্যায় নগণ্য অনুগত যোদ্ধারা। যুদ্ধের দামামা বেজে উঠল। পাল রাজ্যের হস্তিবাহিনী যখন সামনে এগিয়ে এলো, তখন তীরের বৃষ্টি আকাশ অন্ধকার করে দিল। মদন পাল নিজে তার সাদা ঘোড়ায় চড়ে যুদ্ধের নেতৃত্বে দিলেন। এটি কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল একটি 450 বছরের গৌরবময় অধ্যায়কে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর এক ব্যর্থ কিন্তু বীরত্বপূর্ণ চেষ্টা। যুদ্ধের প্রতিটি মুহূর্ত যেন একটি দীর্ঘ ইতিহাসকে পিষে দিচ্ছিল। পালদের গৌরবগাথা রচিত হয়েছিল নালন্দা আর বিক্রমশিলার মতো মহাবিদ্যালয়, কিন্তু আজ তা রচিত হচ্ছে রক্ত ও ঘামের রণক্ষেত্রে। মদন পাল দেখলেন তার শ্রেষ্ঠ যোদ্ধারা একে একে ঢলে পড়ছে। সেন রাজাদের আক্রমণ এতই প্রচণ্ড ছিল যে পালদের প্রতিরক্ষা ব্যূহ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মদন পাল আহত হলেন, তার বর্ম রক্তে ভিজে গেল। তবুও তিনি থামলেন না। তিনি বুঝতে পারছিলেন এই যুদ্ধের ফল নির্ধারিত হয়ে গেছে, কিন্তু পাল বংশের শেষ সূর্যকে তিনি মর্যাদার সাথে বিদায় দিতে চান। রণক্ষেত্রে প্রতিটি তলোয়ারের ঝনঝনানি যেন চিৎকার করে বলছিল, পাল রাজ্যের অন্তিম লগ্ন উপস্থিত। সূর্য যখন মধ্য গগনে, তখন পালবাহিনীর পরাজয় নিশ্চিত হয়ে গেল। সেনাপতি বীরেন্দ্র সিংহ আগেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন। মদন পাল মুষ্টিমেয় কয়েকজন অনুগত সৈন্য নিয়ে যখন দুর্গের ভেতরে ফিরে এলেন, তখন চারিদিকে কেবল হাহাকার।
শহরের সাধারণ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। বৌদ্ধবিহারগুলোর ঘণ্টা বাজছে বিরামহীনভাবে, যেন কোনো এক মহাপ্রয়াণের শোক সংবাদ দিচ্ছে। মদন পাল বুঝলেন গৌড় আর নিরাপদময়। দীর্ঘ 4 শতাব্দীর শাসন ক্ষমতার কেন্দ্রস্থল এখন শত্রু কবলে পড়তে যাচ্ছে। মদন পাল তার পূর্বপুরুষদের শেষ কিছু স্মৃতিচিহ্ন এবং ধর্মীয় পবিত্র গ্রন্থগুলো সঙ্গে নিয়ে নগর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। রাজপ্রাসাদের পেছনের গোপন পথ দিয়ে তারা বের হয়ে আসলেন। পিছনে পড়ে রইল সেই রাজপ্রাসাদ যেখানে একসময় ধর্মপালের রাজ্যাভিষেক হয়েছিল। গৌড়ের রাজপথে যখন সেন রাজাদের জয়ধ্বনি শোনা যাচ্ছিল, তখন মদনপাল ঘন জঙ্গলের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। পাল রাজ্যের যে প্রদীপ একসময় সারা ভারতকে আলোকিত করেছিল, আজ তা গৌড় থেকে নির্বাসিত হয়ে এক অন্ধকার অনিশ্চয়তার দিকে যাত্রা করল। বাংলার আকাশে পাল বংশের আধিপত্য শেষ হল, শুরু হলো নতুন এক রাজবংশের উত্থান। বিহারে এক নির্জন মঠে আশ্রিত হয়ে দিন অতিবাহিত করছেন বৃদ্ধ মদন পাল। রাজা থেকে তিনি এখন এক সাধারণ শরণার্থী। তার হাতে আর কোনো রাজ্য নেই, নেই কোনো সেনাবাহিনী। আছে শুধু পাল রাজবংশের রক্ত আর এক পাহাড় সমান স্মৃতি। তিনি বসে বসে তালের পাতায় লিখছেন তাদের গৌরবময় ইতিহাসের কথা। তিনি লিখছেন কিভাবে পাল রাজারা বাংলাকে শিল্পের শীর্ষে নিয়ে গিয়েছিলেন, কিভাবে তারা পাল স্থাপত্য আর চিত্রকলার প্রসার ঘটিয়েছিলেন। একদিন গধূলিবেলায় মঠের বাইরে বসে মদন পাল দেখলেন একদল শিশু খেলছে। তারা জানেও না তাদের সামনে বসে থাকা এই জীর্ণ শীর্ণ বৃদ্ধটি একসময়ের গৌরেশ্বর। মদন পাল হাসলেন। তিনি বুঝতে পারলেন রাজার পতন হয়, সাম্রাজ্যের অবসান ঘটে, কিন্তু পালদের রেখে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্য বাংলার মানুষের হৃদয়ে থেকে যাবে চিরকাল। হঠাৎ একটি শীতল হাওয়া এসে তার সামনে রাখা প্রদীপটি নিভিয়ে দিল। অন্ধকারে বসে মদন পাল অনুভব করলেন তার জীবনের প্রদীপও এখন নেভার পথে। কিন্তু তিনি শান্ত, কারণ তিনি জানেন পাল রাজ্য মরে গেলেও তার কীর্তি বাঙালির ইতিহাস হয়ে বেঁচে থাকবে। পাল বংশের শেষ প্রদীপটি নিভে গেল, কিন্তু বাংলার আকাশে রেখে গেল 400 বছরের এক অমলিন দীর্ঘশ্বাস। গল্পটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন। ধন্যবাদ।